পয়েন্ট, তাই না? এটা আমি শুরু করেছিলাম না তোমাদের সাথে লাস্ট ক্লাসে? প্র্যাকটিক্যালের যে এক্সপেরিমেন্টগুলো আমি কি তোমাদেরকে টাইটেলটা দেখিয়েছিলাম, আমি তোমাদের সাথে শুরু করছিলাম কি এটা বলো একটু। প্র্যাকটিক্যালের পার্টটা আজকে শুরু করবে না? একদম শুরু থেকে শুরু করার কথা না, আমি তোমাদেরকে কিছুটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম কেমিক্যাল ট্রিটমেন্টগুলো। সাউন্ড আছে এখানে? একজন অ্যাটলিস্ট আমাকে তো ইনফর্ম করবে। লাস্ট ক্লাসেও আমরা যেখান থেকে শুরু করেছিলাম আমরা সেখানেই আজকে আবার একটা ক্লাস আমরা প্রথম থেকেই যাই, যেহেতু প্র্যাকটিক্যাল রিলেটেড। দেখো তোমাদের আমি শুরুতেই বলেছি এখানে তোমাদের অ্যাপ্রক্সিমেটলি 10টা ট্রিটমেন্টস। প্রথমত আমি শেষ করব হচ্ছে যেগুলো থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি তোমাদের সাথে যায় সেটা, অর্থাৎ আমার যে টপিকসটা প্রসেসিং পার্টটা রয়েছে সেটার সাথে রিলেটেড যে প্র্যাকটিক্যালগুলো থাকবে এগুলো আমরা প্রথমে পড়ে ফেলবো। দেন আমি মনে করি আমার সময় আছে, আমরা আরো ক্লাস পাবো, সেক্ষেত্রে আমি তোমাদের বাকিগুলো শেষ করে দেবো যদি তোমাদের কোনো আপত্তি না থাকে, যেটা তোমাদের জন্যই ভালো হবে, তাই না? কারণ তোমাদের পরবর্তীতে প্র্যাকটিক্যালের এই সময়টুকু তোমাদের লাগবে না। তাহলে এই রিলেটেড কনসার্নে প্রথমত আমাদের যে কেমিক্যাল মেথড ছিল রাফেজ ট্রিটমেন্টের কেমিক্যাল মেথড, সেখানে যে আমরা অনেকগুলো মেথড আমরা ইন জেনারেল থিওরিটিক্যালি দেখেছিলাম। অ্যালকালি ট্রিটমেন্ট, অ্যামোনিয়া ট্রিটমেন্ট, লাইম ট্রিটমেন্ট, দেন ছিল ইউরিয়া দিয়ে ট্রিটমেন্ট করা, তারপরে ইউরিয়ার সাথে ইউরিনও দেওয়া যায়, ইউরিন দিয়ে ট্রিটমেন্ট করা। এরকম কিন্তু 6 থেকে 7টা অ্যাপ্রক্সিমেটলি মেথড আমরা দেখেছিলাম কেমিক্যাল ট্রিটমেন্টসের ক্ষেত্রে। এখন নর্মালি কেমিক্যাল ট্রিটমেন্টসের ক্ষেত্রে আমরা যেটাকে বেশি প্রাধান্য দিই আমাদের দেশের কনটেক্সটে সেটা হচ্ছে ইউরিয়া দিয়ে আমরা স্ট্রোকে ট্রিটমেন্ট করি। সেক্ষেত্রে মাঝে মাঝে আমরা মোলাসেস অ্যাড করি, মাঝে মাঝে আমরা অ্যাড করি না। আবার মাঝে মাঝে আমরা ইউরিয়া মোলাসেসকে একটা ব্লক হিসেবে, মিনারেল একটা ব্লক হিসেবে আমরা এনিমেলকে সাপ্লাই করে থাকি, সেটা উইদাউট স্ট্র। সেখানে স্ট্রয়ের ফাংশন নেই, কিন্তু ইন জেনারেল সেটা স্ট্রয়ের ডাইজেস্টিবিলিটি বা ওভারঅল ডাইজেস্টিবিলিটি বাড়ানোর জন্য ইউরিয়া দিয়ে ওই ব্লকটা করে আমরা এনিমেলকে সাপ্লাই করে থাকি। এটা কিন্তু খুব অ্যাপ্লিকেবল একটা মেথড, খুব ভালো একটা মেথড, ইউরিয়া মোলাসেস মিনারেল ব্লক এনিমেলকে সাপ্লাই করা। এটা তাহলে আজকে আমরা মূলত 3টা শেষ করব। আমার টার্গেট হচ্ছে প্রথমত রাফেজ এবং গ্রেইন প্রসেসিং এর এই কথাটা আমরা বলেছি, এটা আমরা পড়েছি। চপিং, এটা আমি লাস্ট ক্লাসে মনে হয় তোমাদেরকে আমি বলেছি যেটা খুবই সিম্পল একটা, জাস্ট তোমরা দেখলেই পারবে, তোমরা নিজেরাও কত কিছুই চপিং করো, কাটো। দেন ট্রিটমেন্ট অফ দ্য স্ট্র উইথ ইউরিয়া। তাহলে আজকে আমাদের বেসিক্যালি আমরা 3টা এক্সপেরিমেন্টের লিটারেচারটা কভার করবো। সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ স্ট্র উইথ ইউরিয়া, number 3, the treatment of straw with urea and molasses, that is experiment number 4, এবং সেই সাথে আমরা শেষ করব প্রিপারেশন অফ ইউরিয়া মোলাসেস মিনারেল ব্লক। যখন তোমাদের থিওরিটিক্যাল অর্থাৎ থিওরির সাথে লিঙ্ক করে থিওরি ক্লাসের পরীক্ষায় যখন প্র্যাকটিক্যাল থেকে এই কোশ্চেনগুলো আসে তখন কিন্তু তোমাদের প্রসিডিউরটা জানা হয় না, প্রসিডিউর তোমাদের জিজ্ঞাসা করা হয় না বা পরীক্ষায় আসে না, কারণ এটা প্র্যাকটিক্যালে চলে যায়। যেটা তোমাদের আসে মূলত সেটা হচ্ছে যে বলা হয় হয়তো যে ইউরিয়া মোলাসেস বা ইউরিয়া দিয়ে স্ট্র ট্রিটমেন্ট করার বা রাফেজ ট্রিটমেন্ট করার প্রিন্সিপালটা বলো, বা এখানে কি কি প্রবলেম হতে পারে, এখানে কি কি কনস্ট্রেইন আসতে পারে, আমাদের দেশে এটা প্রসপেক্ট কেমন, মানে তোমাদের থিওরির ক্ষেত্রে প্রশ্নগুলো হয় এই ধরনের। ঠিক বুঝতে পেরেছো নিশ্চয়ই? থিওরির ক্ষেত্রে প্রশ্নগুলো আসবে এই প্যাটার্নে, কিন্তু প্র্যাকটিক্যালের ক্ষেত্রে প্রশ্নগুলো আসে প্রসিডিউরটা কি কি, ম্যাটেরিয়ালস লাগবে, অবজেক্টিভস কি কি, প্রিকশনস কি কি, এগুলো আসে প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে এই টপিকস রিলেটেড কোশ্চেন। তো এখানে আমরা দুইটাই কিন্তু আজকে কভার করবো, সেজন্য আমি এখানে 3টে এক্সপেরিমেন্ট রিলেটেড কভার করবো, কারণ এই 3টে এক্সপেরিমেন্টে কি আছে, ইউরিয়ার কথাটা আছে, সেজন্য এই 3টে এক্সপেরিমেন্টের প্রিন্সিপাল বা 3টে এক্সপেরিমেন্টের ডিটেলস আমরা আজকে জানবো। এখন তোমাদের পার্টিসিপেন্ট কতজন? আমি ডিটেলসে যাবো কিনা সেজন্য আর কি জিজ্ঞাসা করলাম। 96, হ্যাঁ। আমরা চলো শুরু করে দিই, যারা আছো তাদের ভ্যালু আছে। আচ্ছা, এখন দেখো এক্সপেরিমেন্ট নাম্বার 3 বা একটা এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ স্ট্র উইথ ইউরিয়া। এখন এখানে যে মূল পয়েন্ট অর্থাৎ কি ওয়ার্ড, দ্যাট ইজ
ইউরিয়া। এখন এক দুইজন আমাকে অ্যাটলিস্ট বলো, তোমরা ইউরিয়া সম্পর্কে অবশ্যই জানো এবং ইউরিয়া রিলেটেড কিছু টপিকস তোমরা ইন জেনারেল, স্পেসিফিক ইউরিয়া না, সেটা কিন্তু তোমরা নন রুবিনের নিউট্রিশনে একটু টাচ পেয়ে আসছো। বলো তো একজন, কোনো একজন আমাকে একটু বলো তো, যার একটু আইডিয়া আছে এটা সম্পর্কে, আমরা সবাই শুনি সেটা। দেন আমিও বলবো তোমাদের সাথে কিছু। বলো বলো তোমাদের কাছ থেকে কিছু শুনি। জি ম্যাম। কথা বলছো আমি তেমন কঠিন তোমাদেরকে ডিসকাশন করতে বলি, তাই না? এভাবে একতরফা ক্লাস নেওয়াটা কিন্তু খুবই বোরিং। আর কেউ কিছু বলতে চাও এক্ষেত্রে, অ্যাড করতে চাও ওর সাথে কিছু? আচ্ছা ম্যাম ইউরিয়া হচ্ছে একটা নন প্রোটিন নাইট্রোজেনাস ক্রিস্টাল সাবস্টেন্স, যেটা অ্যামোনিয়ার একটা সোর্স হিসেবে কাজ করে। কারণ যখন এটা ডাইলিউট হয় তখন এটার যে স্ট্রাকচার আছে, এটা যে কেমিক্যাল স্ট্রাকচার আছে, সেটা ভেঙে অ্যামোনিয়া হয় প্লাস কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। তাহলে রুমিনেন্ট এনিমেলের আমরা যেটা থিম জানি, যেটা তাদের যে রুমিনেন্টের যে কার্যক্রম, দ্যাটস মিনস ইউরিয়া ভেঙে ইউরিয়াস এনজাইম যেটা মাইক্রোবস থেকে আসে, সেটা যখন অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড পরিণত করে, সেই যে অ্যামোনিয়া, ওই অ্যামোনিয়া কিটো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়। কার সাথে যুক্ত হয়? কিটো অ্যাসিড। তাহলে কিটো অ্যাসিড কোথা থেকে আসে? কিটো অ্যাসিড আসে কার্বোহাইড্রেট যখন রুমিনেন্টের বডিতে ব্রেকডাউন হয়, অর্থাৎ রুমেনের মধ্যে ডাইজেশন হয়, তখন সেখানে কি পরিণত হয়? ভলাটাইল ফ্যাটি অ্যাসিড, তাই না? তোমরা এটা জানো। ভলাটাইল ফ্যাটি অ্যাসিড হচ্ছে প্লাস সেই সাথে কিটো অ্যাসিড হচ্ছে। তাহলে কার্বোহাইড্রেট ভেঙে যে ভলাটাইল ফ্যাটি অ্যাসিড হচ্ছে, কিটো অ্যাসিড হচ্ছে, সেখানের কিটো অ্যাসিড এবং ইউরিয়া ভেঙে যে অ্যামোনিয়া হলো, এই অ্যামোনিয়া এন্ড কিটো অ্যাসিড যুক্ত হয়ে এনজাইম অর্থাৎ মাইক্রোবিয়াল এনজাইমের প্রভাবে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়। এই অ্যামাইনো অ্যাসিড কাদের দ্বারা ব্রেকডাউন হবে? ব্রেকডাউন হবে না, ইউটিলাইজড হবে। এই অ্যামাইনো অ্যাসিড মাইক্রোবস দ্বারা ইউটিলাইজড হয়। মাইক্রোবস তাদের নিজের বডি প্রোটিন সিনথেসিসের জন্য ওই অ্যামাইনো অ্যাসিডটাকে ইউজ করে। তাহলে এখান থেকে কি পরিণত হলো? মাইক্রোবিয়াল প্রোটিন। মাইক্রোবিয়াল প্রোটিনটা এনিমেলের অর্থাৎ রুমিনেন্ট এনিমেলের স্মল ইন্টেস্টিনে, বা আমরা যদি বলি অ্যাবোমেজামে, ওখানে যে এনজাইম সিক্রেশন হয় বিভিন্ন ধরনের প্রোটিন ডাইজেশনের জন্য, সেখানে আবার ব্রেকডাউন হয়ে যায়, হয়ে সেখান থেকে ফ্রি অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। এই ফ্রি অ্যামাইনো অ্যাসিড কিন্তু রুমিনেন্টের বডিতে ডাইরেক্টলি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আমি আশা করি এই যে মূল নীতিটা আমি বললাম, এটা সবার কাছে পরিষ্কার। আমি আবারও বলছি, তুমি ক্লিয়ারলি শোনো। থিমটা ঠিক পরিষ্কার রাখবে, কারণ এই থিমই কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ভাইবা বলে বেসিক্যালি। ইউরিয়া যেটা ক্রিস্টাল ওয়াটার ডিজলভ একটা সাবস্টেন্স, সেটা ডাইলিউট হয়ে কি হচ্ছে, ব্রেকডাউন কি হয়ে কি হচ্ছে, অ্যামোনিয়া হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। তোমাদের এক ফ্রেন্ড কিন্তু অলরেডি এই কনসেপশনটা ক্লিয়ার করেছে। কিন্তু
এই অ্যামাইনো অ্যাসিড কিভাবে অ্যানিমাল বডিতে মাইক্রোবিয়াল প্রোটিন হবে? তাহলে এই অ্যামাইনো অ্যাসিডটা কার সাথে যুক্ত হচ্ছে? কিটো অ্যাসিডের সাথে যুক্ত হচ্ছে। From where we can get the keto acid? The keto acid that is derived from the breakdown of carbohydrate, that is volatile fatty acid and keto acid. So the combination of keto acid and ammonia that can form amino acid, and this amino acid is specially utilized by the rumen microbes for their own body protein synthesis, that is called microbial protein. And this microbial protein after that goes into the small intestine and abomasum enzyme and then convert it into free amino acid. And that is the key point, that is the free amino acid that can directly absorbed by the animal body system. ঠিক আছে, আমি আশা করি এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা করে এখনই। আমি যে কথাগুলো মূলনীতিটা বললাম ইউরিয়া, সেখানে কারো কোনো কনফিউশন আছে? ম্যাম বুঝতেই তো পারি নাই কথা। কিন্তু মহা বিপদে পড়ে গেলাম। এই তোমরা সবাই কেউই বুঝতে পারছো না, কবির হোসেন ম্যাম বুঝতে বোঝা পারছে না। যাচ্ছে না, অল্প অল্প কথা শোনা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে। আমি আশা করি ঠিক আছে, তোমরা সবাই শুনতে পাচ্ছ বলে আমি এখন আশা করছি। তাহলে আচ্ছা, আবার আমি বলছি, হ্যাঁ, যে কতটুকু আমি এতক্ষণ বলেছিলাম আমি আবার বলছি। Urea, that is the crystalline substance that can easily dissolve in the water. That's why normally we use the urea dissolved water to treat our straw. That is to increase the digestibility of the straw. Clear? সবার কাছে পরিষ্কার কথাটা? আমি শুনতে পাচ্ছ আর কি? ওকে। দেন তাহলে কিভাবে এই ইউরিয়াটা আমাদের অ্যানিমাল বডিতে কাজে লাগে? জাস্ট তোমরা জুবিনের নিউট্রিশনে পড়েছো, আমি তোমাদেরকে জাস্ট মূলনীতিটা আবার মনে করিয়ে দিচ্ছি, কারণ মূলনীতিটাই আমাদের জন্য কিন্তু বেশি জরুরি। Urea can convert into ammonia and carbon dioxide by the urease enzyme present in the microbes. So that amino acid combined with the that ammonia combined with the keto acid. So from where we can get the keto acid? Keto acid normally derived from the carbohydrate fermentation in the rumen. So after carbohydrate fermentation, we can get two forms, that is volatile fatty acid, and the second is keto acid. So this keto acid and the ammonia combinedly form the amino acid, and this amino acid normally used by the rumen microbes for their own body protein synthesis. So after that we can get the microbial body protein or microbial protein. This microbial protein normally used by the breakdown by the enzyme in the abomasum and in the small intestine and convert it into free amino acid. And this is the key point, that is that free amino acid is used or absorbed by the ruminant animal body or animal body. তাহলে কি দাঁড়ালো? কিটো অ্যাসিড অ্যামোনিয়া যুক্ত হয়ে মাইক্রোবিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি করলো। এই অ্যামাইনো অ্যাসিডটা কনভার্ট হলো মাইক্রোবিয়াল বডি প্রোটিনে, এবং মাইক্রোবিয়াল বডি প্রোটিনটা এনজাইম দ্বারা অ্যাবোমেজামে ব্রেকডাউন হয়ে ফ্রি অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল। সেই ফ্রি অ্যামাইনো অ্যাসিডটাই অ্যানিমাল তার নিজের বডিতে অ্যাবসর্ব করে নিল। তাহলে ঠিক এভাবে কিন্তু ইউরিয়া বা অন্যান্য নন প্রোটিন নাইট্রোজেনাস সোর্সগুলো দিয়ে আমরা রুমিনেন্টের বডিতে সেটা হাই কোয়ালিটি প্রোটিনে কনভার্ট করে নিতে পারি। বুঝতে পেরেছো সবাই? Yes, ma'am. ওকে, আমি আশা করি এই পর্যন্ত কারো কোনো কনফিউশন এখানে নেই। তাহলে আমাদের ইউরিয়া ইউজ করার মূলনীতি কিন্তু এটাই যে ইউরিয়াটা আমরা ব্রেকডাউন করে নিচ্ছি, ইউরিয়াটাকে আমরা কনভার্ট করে নিচ্ছি মাইক্রোবিয়াল বডি প্রোটিনে, অর্থাৎ ফ্রি অ্যামাইনো অ্যাসিডের অ্যানিমাল কোয়ালিটি প্রোটিন সাপ্লাই করার জন্য। এখন তাহলে কেন আমরা এই স্ট্রটাকে ট্রিটমেন্ট করছি? আমরা জানি যে আমাদের দেশের কনটেক্সটে আমরা রুমিনেন্ট অ্যানিমালকে সবচেয়ে প্রধান যে খাবারটা আমরা দিই, যেটা তাদের সামনে সবসময় আমরা দিই, সেটা হচ্ছে স্ট্র। এই স্ট্র অর্থাৎ রাইট স্ট্র বা হুইট স্ট্র বা ড্রাই রাফেজ যেটাই আমরা বলি না কেন, দ্যাট ইজ আ ভেরি লো ডাইজেস্টিবিলিটি or slow digestibility because of the strong lignocellular bond. ঠিক আছে, এই হার্ড স্ট্রাকচারের কারণে অ্যানিমালের বডিতে যে তারা কিন্তু ডাইজেশন ঠিকমতো হতে পারে না বা খুবই স্লোলি ডাইজেশন হয়। এবং নিউট্রিয়েন্ট কম্পোজিশন আমরা জানি যে এটার মধ্যে কি ধরনের নিউট্রিয়েন্ট থাকে। তাহলে দুইটা গুণাবলী বাড়ানোর জন্য, অর্থাৎ ডাইজেস্টিবিলিটি বাড়ানোর জন্য, অ্যাট দ্য সেম টাইম এটাকে নিউট্রিয়েন্টের দিক থেকে আরেকটু এনহ্যান্স করার জন্য
আমরা এই স্ট্রটাকে ট্রিটমেন্ট করা বা প্রসেসিং করাটাকে প্রেফার করি। তাহলে এমনভাবে প্রসেসিংটা করতে হয় যেন এটার মধ্যে আমি ডাইজেশনও বাড়াতে পারি, ডাইজেস্টিবিলিটি বাড়াতে পারি, প্লাস প্রোটিনের কন্টেন্টও বাড়াতে পারি। সেই থিমটাকে মাথায় রেখেই এই স্ট্রটাকে কিন্তু ইউরিয়া দিয়ে ট্রিটমেন্ট করা হয় অ্যাজ এ প্রোটিন সোর্স, নন প্রোটিন নাইট্রোজেনাস সোর্স হিসেবে ইউরিয়াটা ইউজ করছি, যেটা পরবর্তীতে কোয়ালিটি প্রোটিনে কনভার্ট হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য মেইন সাইকোলজি অর মেইন থিম ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইউরিয়া ট্রিটমেন্ট অফ দ্য স্ট্র। এখানে এখন এই যে মূলনীতিটা আছে সেটা আমি পড়ছি, সেটা তোমরা দেখো। Straw is a very poor quality animal feed, very poor digestibility and deficient in all primary nutrients, especially digestible food protein. We know this, right? So, and at the same time it have the presence of strong lignocellulose bond. Okay, lignocellulose bond. So normally কিন্তু ruminant cellulose-টাকে break down করতে পারে because they have the cellulase enzyme. So where is the problem? The problem is that is lignin, that is the non-carbohydrate substance can form very hard structure with the cellulose, and the ruminant or all kind of animal can face problem to digest this lignocellulose bond, to degrade this lignocellulose bond. High oxalate silica content. Therefore, the digestibility of the straw is significantly low and slow. As a result, the availability of nutrients from the straw to the animal is not fairly available. Still, it is treated under recommended scientific condition. So when the straw is treated with urea, the first urea reacts with the water and produce ammonia and carbon dioxide. And this ammonia helps to dissolve the lignocellulose bond of the straw and helps to secrete the cellulase enzyme by the rumen microorganisms and ultimately help in microbial body protein synthesis. তাহলে দেখো এই যে কথাগুলো আমি এতক্ষণ তোমাদেরকে বললাম, মূলনীতিটা যে অ্যামোনিয়া প্রডিউস হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, দেন হচ্ছে কি বললাম আমি, বিভিন্ন এনজাইম রুমেন মাইক্রোবস দ্বারা ইউটিলাইজড হচ্ছে, এবং আলটিমেটলি মাইক্রোবিয়াল প্রোটিন সিনথেসিস হচ্ছে। এই সবগুলো কথাই কিন্তু এই মূলনীতির মধ্যে চলে আসলো। Moreover, it has been well established that alkali treatment makes the cell wall better available for fermentation in the rumen. অর্থাৎ এই যে ট্রিটমেন্টটা করা হলো, অর্থাৎ যে সেলটা থাকবে, যে সেল ওয়ালটা থাকছে রাইস স্ট্রয়ের বা যে কোনো স্ট্রয়ের, দেন এটা কিন্তু আমরা জানি অ্যালকালি ট্রিটমেন্ট করলে এটা ফার্মেন্টেশন ক্যাপাবিলিটি বাড়ে। তাহলে ফার্মেন্টেশন হওয়া মানে সেটা ডাইজেশন অ্যাবজর্পশনের স্টেজে যাওয়া, ব্রেকডাউনের স্টেজে চলে যাওয়া, দ্যাট ইজ দ্য মেইন প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল এখানে যা লেখা আছে তার সাথেও কিন্তু আমি তোমাদের সাথে এতক্ষণ যে কথাগুলো বললাম তোমরা সেগুলো কম্বাইন্ডলি অ্যাড করবে যখন তোমরা থিওরি এক্সামিনেশনে আনসার করবে। প্র্যাকটিক্যালের জন্য দ্যাটস এনাফ, অর্থাৎ এখানে যতটুকু লেখা আছে ততটুকুই কিন্তু এনাফ প্র্যাকটিক্যালের জন্য। বাট থিওরিটিক্যাল আনসারের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আরেকটু বেশি তোমাদেরকে লিখতে হবে, যেটা আমি বলেছি, যে ফর্মটা আমি তোমাদেরকে বললাম। এখানে দেখো কেমিক্যাল রিঅ্যাকশন, অর্থাৎ যে ইউরিয়া যেহেতু আমরা পানির সাথে এটাকে ডাইলিউট করব, এখানে লেখা আছে কনভার্সন হয়ে কি হচ্ছে, অ্যামোনিয়া হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। অর্থাৎ এই স্টেপটা, এটা জাস্ট শুরুর একটা স্টেপ। এই যে অ্যারো চিহ্নটা দিয়েছি, এখানে কি আসবে বলো তো? মূলত ইউরিয়াস এনজাইম ফ্রম মাইক্রোবস। তাহলে বুঝতেই পারছো, তোমরা ধরতে পেরেছো বিষয়টা। তাহলে এটার পরে কিন্তু আরো অনেকগুলো স্টেপ আসবে, একদম ফ্রি অ্যামাইনো অ্যাসিড প্রডিউস হওয়া পর্যন্ত। এটা তোমরা আগেও পড়েছো। এই বিষয়গুলো কিন্তু থিওরিটিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে দিতে হবে। দেন আসো তাহলে কেন আমরা করব সেটার অবজেক্টিভস আমরা অলরেডি বুঝতেই পেরেছি। To increase the intake and digestibility of the straw, to increase the DCP, digestible crude protein of the straw. Actually সরাসরি কিন্তু digestible crude protein সে বাড়ায় না, ইনডাইরেক্টলি বাড়ায়, কিন্তু আমরা জানলাম। To dissolve the lignocellulose bond of the straw, এখানে টু সরাসরি ডিসলভ না লিখে তোমরা লিখবে হচ্ছে partially dissolve, ওকে? একদম 100% ডিসলভ হয় না, সুতরাং partially dissolve the lignocellulose bond of the straw, to dissolve the crystalline structure of the straw and to reduce the silica and oxalate content of the straw. এই যে সিলিকা, অক্সালেট, এই সবগুলোই করে কি ফার্মেন্টেশনে বা ডাইজেশনে বাধা প্রদান করে। সেজন্য এগুলোকে রিডিউস করার জন্য আমরা যদি পানি দিয়ে সপিং করে রাখি বা এই যে ইউরিয়া দিয়ে ট্রিটমেন্ট করি তাহলে অনেক ভালো হয়, অর্থাৎ এগুলো কমে যায়, এগুলো রিডিউস হয়ে যায়। These are the main objectives of urea treatment with straw, and these are the requirements. Okay, তোমার একটা
পাত্র লাগবে, সেটাকে আমরা ম্যানজার বলি বা সাইলো বলি, বা একটা ওপেন স্পেস, কোনোটাই নেই তোমার ম্যানজারও নেই, সাইলো নেই, তাহলে কোথায় করবে? একটা ওপেন স্পেসও কিন্তু তুমি করতে পারো, শুধুমাত্র একটা পলিথিন শীট বিছিয়েও তুমি করতে পারো, দ্যাট ইজ নো প্রবলেম। দেন তুমি সেটাকে টাইট করে কভার করে দিবে। ব্যালেন্স লাগবে, কন্টেইনার, স্প্রেয়ার, পলিথিন শীট, স্ট্র, ওয়াটার অ্যান্ড ইউরিয়া। এখন মূল কথা যেটা প্রসিডিউর, ঠিক আছে? প্রসিডিউর জানার আগে আমি কম্পোজিশনটা একটু দেখে নিই। দেখো এখানে কি দেওয়া আছে, কম্পোজিশন ফর ট্রিটমেন্ট অফ 100 কেজি স্ট্র। এখন জাস্ট আমরা একটা স্ট্যান্ডার্ড ধরেছি যে আমরা 100 কেজি স্ট্রটাকে ট্রিটমেন্ট করতে হলে আমার ইউরিয়া লাগবে। প্রথমে তুমি গুরুত্বটা দিবে ইউরিয়ার প্রতি, যে আমার ইউরিয়া লাগবে 4 কেজি। এখানে 4 কেজি কেন 4 কেজি বললাম, কেন 5 কেজি বললাম না, কেন 3 কেজি বললাম না? এখন গবেষণা করে, অর্থাৎ এটা তো মুখের কথা নয়, এটা অনেক রিসার্চ করে পাওয়া গেছে যে 4 কেজির বেশি ইউরিয়া দিলেও ফার্দার যে ইমপ্রুভমেন্ট সেটা আর হয় না। অর্থাৎ 4 কেজি পর্যন্ত ইউরিয়া দিয়ে আমরা 100 কেজি স্টকে ট্রিটমেন্ট করে যে বেনিফিটটা পাবো, যে নিউট্রিশনাল ইমপ্রুভমেন্টটা পাবো, 5 কেজি দিয়ে করলেও তাই পাবো, 6 কেজি দিয়ে করলেও তাই পাবো। এই জন্য কিন্তু 4 কেজিতে এসে একটা রিসার্চ ফাইন্ডিংয়ে এটাকে রিকমেন্ড করা হয়েছে যে আমরা 4 কেজি পর্যন্ত ইউজ করতে পারি 100 কেজি স্টকে ট্রিটমেন্ট করার জন্য। ফার্দার আর কোনো ইমপ্রুভমেন্ট হবে না যদি তুমি বেশি ইউজ করেও থাকো। দেন ওয়াটার, অ্যাকচুয়ালি ওয়াটার মূলত ডিপেন্ড করছে কিসের উপরে? ওয়াটারটা অ্যাকচুয়ালি কি হিসেবে কাজ করে? ওয়াটারটা জাস্ট এখানে একটা ক্যারিয়ার হিসেবে কাজ করছে, হ্যাঁ, যে ওয়াটারটা স্ট্রটাকে সফট করবে, ভিজাবে এবং ইউরিয়াটাকে ডিজলভ করবে, এবং এই ডিজলভ ইউরিয়াটাকে স্ট্রয়ের ভিতরে পৌঁছে দিবে। দ্যাট ইজ দ্য মেইন ফাংশন অফ ওয়াটার। সো ওয়াটার এখানে নর্মালি তারা 85% বা 60% পর্যন্ত কভার করা যায়। এটা নির্ভর করবে যে স্ট্রটাকে তুমি কত ভালোভাবে ভিজাতে পারবে, স্ট্রটাকে কত ভালোভাবে তুমি কম্প্যাক্ট করতে পারবে, এটা ভ্যারি করতে পারে। ওয়াটারের পার্সেন্টটাতে কম বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু ইউরিয়াটার ক্ষেত্রে ওয়াটারটা কিন্তু অ্যাভেলেবল, ওয়াটারটা আমি একটু কমও দিতে পারি, বেশিও দিতে পারি, এটার সাথে আমার কস্ট খুব বেশি ডিপেন্ড করছে না, কিন্তু ইউরিয়ার সাথে ডিপেন্ড করছে আমার কস্টটা, তাই না? তো ইউরিয়া আমাকে কিনতে হবে, এক্সপেন্সিভ অনেক সময়, সেজন্য ইউরিয়াটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এই যে তিনটা জিনিস লাগছে, স্ট্র, ওয়াটার অ্যান্ড ইউরিয়া, তাহলে প্রথমে তোমাকে কালেকশন করতে হবে এই তিনটা ম্যাটেরিয়ালস। এই তিনটে ম্যাটেরিয়ালস কালেকশন করার পর প্রথমে যে কাজটা করতে হবে সেটা কি, স্ট্রকে, লং স্ট্রকে তো আমরা করতে পারবো না, আমরা অবশ্যই এটাকে তাহলে আমার চপিং করে নিতে হবে। দ্যাট ইজ দ্য প্রসিডিউর। প্রথমে স্ট্রটাকে তুমি চপিং করে নিবে ডিজায়ারেবল সাইজে, নর্মালি আমরা প্রেফার করি 4 থেকে 5 সেন্টিমিটার। দেন এটাকে ওজন নিয়ে নিলে, যে কতটুকু ওজন হলো সেই ওজন অনুযায়ী তো তুমি ইউরিয়াটা মিশাবে। দেন ইউরিয়াটাকে কি করতে হবে, প্রথমে ওয়াটারের সাথে সলিউশন করে নিতে হবে, ওয়াটারে ইউরিয়াটা ভালো করে ডিসলভ করে গুলিয়ে নিতে হবে যেন ইউরিয়ার দানাগুলো না থাকে। তারপরে কি করতে হবে, প্রথমে নর্মাল যেটা কমন সেন্স, যে তোমার স্ট্রগুলোকে 50% স্ট্রকে তুমি ফ্লোরে বা ম্যানজারে বা বড় কোনো জায়গায় ছড়িয়ে দিতে হবে। দেন ওয়াটারটাকে 50% ইউরিয়া সলিউশন সেটাকে স্প্রে করে দিতে হবে। এখানে স্প্রে জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা একটা গুরুত্বপূর্ণ টেকনিকও বলা চলে। একটা হচ্ছে তুমি হাত দিয়ে ছিটিয়ে দেওয়া, আর একটা হচ্ছে স্প্রিঙ্কল দিয়ে সেটাকে ইউনিফর্মলি স্প্রে করে দেওয়া। তাহলে অবশ্যই আমরা প্রেফার করব স্প্রিঙ্কল দিয়ে ইউনিফর্মলি স্প্রে করে দেওয়া, আদারওয়াইজ এক জায়গার স্ট্রগুলো বেশি পেয়ে যাবে ইউরিয়া সলিউশন, আরেক জায়গায় স্ট্র পাবে না। এবং করতে হবে কি, এই যে একজন ইউরিয়া সলিউশন স্প্রে করছে, সেই সাথে সাথে করতে হয় কি, অন্য আরেকজনকে অবশ্যই সেই স্ট্রগুলোকে মিশাতে হয়, অর্থাৎ কি বলে এটাকে টার্নিং করতে হয়, উলট পালট করে দিতে হয়, মিশাতে হয়। এটা করলে খুব সহজেই 50%-এর যে লেয়ারটা তুমি দিয়েছো সেটা প্রপারলি কিন্তু ইউরিয়া সলিউশন দিয়ে অ্যাবজর্ব হয়ে যাবে। এটা হওয়ার পরে দেন তোমাকে আবার 50% স্ট্র দিতে হবে, দিয়ে যথারীতি আবার সেভাবে তোমাকে সলিউশন স্প্রে করে দিতে হবে, এবং অবভিয়াসলি সেটাকে খুব ভালোভাবে মিশাতে হবে। এই কথাটুকুই কিন্তু এখানে লেখা আছে, এগুলো আমি আর লাইন বাই লাইন পড়লাম না। দেন পয়েন্ট কি, the mixed straw is placed in the container or silo and make it compact properly so that there is no air inside the straw. এটাকে খুব কম্প্যাক্ট করে করে চেপে চেপে তোমাকে কন্টেনারে বা সাইলোতে বা ম্যানজারে রাখতে হবে, এবং তারপর সেটাকে পলিথিন দিয়ে কভার করে দিতে হবে। কেন বলো তো, কেন পলিথিন দিয়ে কভার করে দিতে হবে? এই যে অ্যামোনিয়াটা প্রোডিউস হলো অ্যামোনিয়া সেটা যেন যাতে উড়ে না যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, অ্যামোনিয়া যেন উড়ে না যায়, সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। দেন বাইরের বাতাস এটাতে আসবে, বাতাসের সাথে অন্যান্য মাইক্রোবস আসবে,
অথবা বৃষ্টি হলে কি হয়ে যাবে, তোমার এই সলিউশনটা লিচিং হয়ে ধুয়ে চলে যাবে। এই অনেক ধরনের প্রবলেম অ্যাভয়েড করার জন্য কিন্তু আমরা পলিথিন দিয়ে খুব ভালো করে এটাকে ঢেকে দিচ্ছি। দেন আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি 7 days আমরা এটাকে রাখছি, তারপরে আমরা সেটাকে ওপেন করছি। ওপেন করার পরে কিন্তু সাথে সাথে আমরা এনিমেলকে দিয়ে দিব না, এটাকে আমরা ওপেন করব, ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ স্ট্র বের করব, এবং সেই বের করা স্ট্রটাকে অ্যাটলিস্ট 15 to 30 মিনিটস আমরা ওপেন অবস্থায় রেখে দিব, যেন ওটার মধ্যে যে গ্যাসটা আছে সেটা যেন বের হয়ে যায়, সেটা যেন চলে যায়, এনিমেলের নাকে যেন কোনো পাঞ্জেন্ট স্মেল না লাগে, কোনো গন্ধটা না লাগে। সেটা অ্যাভয়েড করার জন্য আমরা সেটাকে 15 থেকে 30 মিনিট আমরা সেটাকে রেখে দেব, তারপর আমরা এনিমেলকে এটা খাবারের জন্য দিব। ঠিক আছে, খুবই সহজ কথা, জাস্ট ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদের সামনে টেকনিক্যালি প্রেজেন্ট করা, সবাই আমরা জানি, সবাই আমরা বুঝি। দ্যাট ইজ দ্য মেইন প্রসিডিওর অফ ইউরিয়া স্ট্র ট্রিটমেন্ট। এখন বলতে পারো ম্যাডাম 7 দিন কেন, 3 দিন রাখলাম, 5 দিন রাখলাম, চলে গেল। অ্যাকচুয়ালি এটাও কিন্তু ডিপেন্ড করছে একটা পয়েন্টের উপর। তাহলে পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল টেম্পারেচার। এখন দেখা গেছে যে শীত প্রধান দেশগুলো যদি হয়, যেখানে আউটসাইড টেম্পারেচার 4, 5, 6, 10-এর নিচে, তুমি সেখানে 7 দিন কেন, তুমি সেখানে 14 দিনও রাখতে পারো, 28 দিনও রাখতে পারো, দ্যাটস নট দ্য পয়েন্ট। কারণ আউটসাইড টেম্পারেচারটা খুবই কম। কারণ কি, দেখো যখন তুমি এটাকে কম্প্যাক্ট করে ভিতরে রাখছো, তখন উইদিন ফিউ আওয়ার্স তার ভিতরের টেম্পারেচার কিন্তু বেড়ে যাবে, তাই তো? কারণ ভিতরে ফার্মেন্টেশন শুরু হয়ে যাবে। ইউরিয়া করবে কি, তোমার স্ট্রয়ের যে এনজাইমগুলো, ইউরিয়াস যে এনজাইমগুলো, এগুলো মাইক্রোবসের মাল্টিপ্লিকেশন বাড়িয়ে দিবে। অর্থাৎ এই ফাংশনগুলো শুরু হওয়া মানেই ওই ভিতরের টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করবে। এখন ভিতরের টেম্পারেচার তো ইনক্রিজ করবেই, এখন বাইরের টেম্পারেচারও যদি খুব বেশি থাকে তখন কিন্তু পচে যাবে। তাহলে বাইরের টেম্পারেচারটা ভিতরের টেম্পারেচারটাকে কিন্তু এফেক্ট করবে। সেজন্য আমরা এই পরিস্থিতি অ্যাভয়েড করার জন্য, যেহেতু আমাদের দেশের টেম্পারেচারটা কি নর্মালি আমরা কিন্তু ধরে থাকি 25 ডিগ্রি তো থাকছেই অন এন এভারেজ এমবিয়েন্ট টেম্পারেচার আমরা যেটা বলি আমাদের দেশে, তাহলে এই যে 25 বা 30 মাঝে মাঝে আমাদের এর বেশিও থাকছে। এই জন্য আমরা খুব বেশি সময় এটাকে আমরা রাখি না, আমরা নর্মালি 6 দিন 7 দিন আমরা পর্যন্ত রাখি। দেন আমরা এটাকে ওপেন করে এনিমেলকে খাইয়ে দিই। 7 দিন ওপেন করার পর যদি তুমি দেখো যে না, কোনো সমস্যা নেই, কোনো মোল্ড নেই, কোনো পচে যায়নি, একদম প্রিজেন্ট একটা অ্যারোমা আছে, তাহলে তুমি সেটাকে 7 দিনের জায়গায় 8 দিনের দিনও খাওয়াতে পারো, হয়তো তোমার শেষ হচ্ছে না, 9 দিনের দিনও খাওয়াতে পারো, সেটা কোনো এক্সাক্ট প্রবলেম হবে না। কিন্তু তোমাকে টেকনিকটা মাথায় রাখতে হবে যে কেন আমি 7 দিন নিচ্ছি, কেন কম নিচ্ছি না, কেন বেশি নিচ্ছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই ধরনের কাজগুলো আমাদের এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এই কান্ট্রিগুলোতে করা হয়, তো যেখানে ইন্ডিয়ান টেম্পারেচার কিন্তু এমনই 25-30, সেজন্যই সেই কন্টেস্টে কিন্তু এই 7 দিনটাকে একটা স্ট্যান্ডার্ড করে ওরা দিয়েছে। টেম্পারেচারটা একটা ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করছে। শীত প্রধান দেশ হলে তুমি অনায়াসে এটাকে 3 থেকে 4 সপ্তাহ রাখতে পারবে, সেটা কোনো প্রবলেম ছিল না। So this is the actually overall. Then expected result, অর্থাৎ তোমাদেরকে কি করতে হবে, ওই ট্রিটমেন্ট করার পরে ওই স্ট্রটাকে নর্মালি আমরা বলি যে তোমরা স্যাম্পল নিয়ে স্যাম্পলটাকে তোমরা ল্যাবে অ্যানালাইসিস করবে, ড্রাইমেটার করবে আর সিপি করবে। এটা আমরা নর্মালি তোমাদেরকে বলে দিই যে তোমরা আসলে এটা করে যে কি পরিবর্তন হয় সেটা তোমরা নিজেরা জানবে। তো এখানে আমরা এক্সপেক্টেড রেজাল্ট আমি তোমাদেরকে দেখিয়েছি যে স্ট্রয়ের ডায়ামিটার আমরা জানি যে 90% বা 92% 3%ও থাকে স্ট্রয়ের ডায়ামিটার, তাহলে অবশ্যই এখানে কমে যাবে। কারণ কি, আমি এখানে হিউজ পরিমাণ ওয়াটার আমি এখানে অ্যাড করছি। আবার সিপি আমরা জানি স্ট্রতে খুবই কম সিপি থাকে, 2-3% এর বেশি থাকে না, সেক্ষেত্রে সিপি পার্সেন্ট কিন্তু বেড়ে যায়। অর্থাৎ সিপি বলতে আমি বলছি ফুড প্রোটিন, সরি সিপি লেখা আছে, ফুড প্রোটিন পার্সেন্ট কিন্তু এখানে 6-7 বেড়ে যায়। এখন তোমরা হয় কি এক্সপেক্টেড রেজাল্টটা দেওয়াটা একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ। দেখা যায় তোমরা এমন সব আনসার দাও প্র্যাকটিক্যাল খাতায়, দেখা যায় 13-14% পর্যন্ত সিপি বেড়ে যায়, তোমরা লিখে দাও। এটা কিন্তু আসলে খুবই ভুল একটা আনসার, এটা কখনোই বাড়ানো সম্ভব না 13-14% পর্যন্ত সিপি। হ্যাঁ 5 বাড়তে পারে, 6 বাড়তে পারে, 7, ম্যাক্সিমাম 8 পর্যন্তও যেতে পারে, যায় না, হয় না, এতটা সিপি বাড়ে না। আমরা যখন ট্রিটমেন্টটা করি 7 দিন এতটা সিপি বাড়ে না। কিন্তু তোমাদের একটা যেন একটা ধারণা থাকে, একটা ন্যূনতম ধারণা থাকে, সেজন্যই আমি এটা দিয়েছি। আর ডাইজেস্টিবিলিটি তো আমরা তোমাদের করাই না, কিন্তু তোমাদের একটা ধারণার জন্য যে নর্মাল ডাইজেস্টিবিলিটির চেয়ে ট্রিটমেন্ট করে ডাইজেস্টিবিলিটি কতটা বাড়ে। দিস আর দ্য প্রিকশনস। যে প্রিকশনস কি, যে তুমি কিন্তু 6 মাসের চেয়ে ছোট
বা 6 মাসের হয়নি এখনো, এই ধরনের কাউকে কিন্তু খাওয়াতে পারবে না, প্রেগনেন্টকে খাওয়াতে পারবে না। কোনো ধরনের ফাঙ্গাল বা মোল ইনফেক্টেড যদি হয়ে যায় 7 দিনের মধ্যে হতে পারে অনেক সময়, ওই ধরনের ওগুলো খাওয়ানো যাবে না। তারপর হচ্ছে যে অ্যাটলিস্ট তোমাকে 10 মিনিট এয়ারে এক্সপোজার করে রাখতে হবে। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। কনক্লুশন, দেন অবজারভেশন অ্যান্ড ফাইনালি ইয়োর কমেন্টস, এগুলো তোমাদেরকে খাতায় লিখতে হবে। এখানে দেখো টেম্পারেচারের বিষয়টা আমি এখানে লিখে দিয়েছি। এগুলো হচ্ছে তোমাদের জানার জন্য, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে না। এগুলো হচ্ছে তোমাদের নিজেদের ভাইভাতে কনসেপশন ক্লিয়ার হওয়ার জন্য এই পয়েন্টগুলো বেশি লেখা আছে। আর বাকিটুকু হচ্ছে প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে হচ্ছে এই পর্যন্ত। এখনো কি তোমরা কম শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ ম্যাম, এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার? এই মাত্র একজন আবার মেসেজ দিচ্ছে যে ম্যাম ক্লাসের সাউন্ড অনেক কম, আই ক্যান্ট হিয়ার প্রপারলি। আমার কিছু করার নেই, দুঃখিত বলা ছাড়া। আচ্ছা, তাহলে বোঝা গেছে নিশ্চয়ই যে কোন পর্যন্ত বা প্র্যাকটিক্যাল খাতায় তোমাদের কি লিখতে হবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, এবং থিওরিটিক্যালি কি আসতে পারে সেটাও আমি তোমাদেরকে এখান থেকে বলে দিলাম। এখান থেকে আর কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম, স্ট্র আর ইউরিয়ার রেশিওটা কি একই থাকবে নাকি ইউরিয়ার রেশিও ইয়েটার 4ই থাকবে সবসময়? ওইটা আমি বললাম তোমাকে, কথাটা কিন্তু শুনেছো কিনা, যে আমরা এটা গবেষণা, আমি তোমাদেরকে পেপারটা দিয়ে দিব, যে ওখানে আমরা একটা ফাইন্ডিংসে পেয়েছি যে 100 কেজি স্ট্রয়ের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে 4 কেজি ইউরিয়া। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তুমি এখানে কম ইচ্ছে করলে দিতে পারো, কিন্তু ওই যে প্রপার যে এই ধরনের কম্বিনেশনটা তুমি পাবে না, এক্সপেক্টেড রেজাল্ট পাবে না। আবার বেশি দিলেও কিন্তু এর চেয়ে ভালো রেজাল্টও তুমি পাবে না। সুতরাং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড মার্কস। স্ট্র 100 কেজি হলে, স্ট্র যদি মনে করেন কম হয়, যদি 50 কেজি হয়, তখন তো ইউরিয়া কি 2 কেজি হবে এরকম? হ্যাঁ অবভিয়াসলি তাই হবে, মেনটেন করবে এটা, কারণ নাহলে তো হলো না। কারণ তখন যদি তুমি স্ট্র 50 কেজির জায়গায় ইউরিয়া 4 কেজি দিয়ে যাও, তাহলে অনেক বেশি কিন্তু অ্যামোনিয়া জেনারেট হবে, সেটা কিন্তু স্ট্র ইউটিলাইজ করতে পারবে না। তাহলে যে হিউজ অ্যামাউন্ট অফ অ্যামোনিয়া জেনারেট হলো, স্ট্র সেটাকে পরিমাণে কম, সুতরাং ইউটিলাইজ কিন্তু হলো না, এটা তো তোমার জন্য লস হলো, প্লাস গ্যাসের পরিমাণ তো অনেক বেড়ে যাবে, কারণ ওটা তো ইউটিলাইজড হবে না, তখন সেটা অ্যামোনিয়াম হয়ে উদ্দায়ী হয়ে উড়ে যাবে। অনেক ইয়ে হবে, সুতরাং রেশিওটা মেনটেন করবে। আর কারো কোনো যদি প্রশ্ন না থাকে, এখন এই রিলেটেড আমি তোমাদেরকে একটা পেপার আমি দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? এই যে দেখো, আমি আশা করি সবাই দেখতে পাচ্ছ, ইউরিয়া ট্রিটমেন্ট অফ স্ট্র, ঠিক আছে? এটা ইন্ডিয়ান একটা সাবকন্টিনেন্টের একটা ফাইন্ডিংস, এটা পেপার। এখানে এটা যদি তোমরা পড়ো, তোমাদের হবে কি যে টোটাল যে ধারণাটা যে বিভিন্নভাবে যে ইউরিয়া দিয়ে স্টক করা হয়, সেটা মূলনীতি কি, সেটার আসলে বিষয়টা কি, সেটা কেন করা হয়, সবকিছু তোমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কনসেপশনটা, ঠিক আছে? আমি যে যে কথাগুলো বলেছি সবগুলোই কিন্তু এখানে দেয়া আছে। এবং থিওরির জন্য তোমাদেরকে যে পয়েন্ট একটা বেশি করতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ইউরিয়া ট্রিটমেন্ট অফ দ্য স্ট্র অর ফ্যাক্টরস অ্যাফেক্টিং দিস ট্রিটমেন্ট অফ স্ট্র উইথ ইউরিয়া। পরীক্ষা এমন বসে আসে যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট মে অ্যাফেক্ট দ্য ইউরিয়া ট্রিটমেন্ট উইথ স্ট্র ট্রিটমেন্ট উইথ ইউরিয়া। সেখানে দেখো এই যে এখানে পয়েন্টগুলো বলা আছে, ইউরিয়া কনসেন্ট্রেশন, এই যে আমি বললাম না 4 কেজি, এটা কনসেপশনটা আমরা কোথায় পেয়েছি, যেখান থেকে ফাইন্ডিংস, অর্থাৎ একটা জাস্টিফাইড পেপার থেকে আমরা কিন্তু এটা পেয়েছি। ইউরিয়া কনসেন্ট্রেশন, দ্য ওয়াটার রিকোয়ারমেন্ট, দেখো এখানে ওয়াটার লেভেল বলা আছে 50 থেকে 60 লিটার, কিন্তু নর্মালি আমরা যখন আমাদের সিনিয়র স্যাররা বলেছিলেন, তখন মূলত আমরা এই যে 85 বা 80 কেজি এই ধারণাটা পেয়েছি, এবং সেটা আমরা মূলত জেনেছি যে মোট কথা হচ্ছে যে ওয়াটারের অ্যামাউন্টটা ফিক্স না, কারণ আমার কথা হচ্ছে আমাকে ওটা সক করতে হবে, আমাকে এটা প্রপারলি কম্প্যাক্ট করতে হবে। সেটা আনার জন্য তুমি 75%ও দিতে পারো, বা ওটা হতে পারে, বা 85% দিলেও তোমার যে লস হবে তা না। আবার অনেক সময় বেশি ওয়াটার দিলে হয় কি, যে তোমার স্ট্রটা অ্যাবজর্ব করলো না, তখন কিন্তু ওয়াটারটা গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে। তখন তোমার যদি কোনো পাত্রের মধ্যে না রাখো, তাহলে ওয়াটারটা কিন্তু লস হলো, শুধুমাত্র ওয়াটারই লস হলো না, ওয়াটারের সাথে কি চলে যাবে, ইউরিয়া ডিজলভটাও চলে যাবে। সেজন্য ওয়াটারটা একটু খেয়াল করে দিতে হয়, একটু বুঝে নিতে হয়। আমরা 60-70% এনাফ। মেথডস অফ স্প্রেইং, এটাও কিন্তু আমি বললাম যে কিভাবে স্প্রে করছো সেটা কিন্তু একটা বিষয়। দ্য কম্প্যাক্টনেস অফ দ্য স্ট্যাক, তুমি যদি প্রপারলি টাইট করে না রাখো, সেটাতে এয়ার যাবে এবং
প্রপার কম্প্যাক্টনেস তুমি পাবে না, প্রপার যে ডাইজেস্টিভিটি ইনক্রিজ বা সিপি ইনক্রিজ এই ফাংশনগুলো তুমি পাবে না। সুতরাং কম্প্যাক্টনেস অফ দ্য স্ট্যাক ইজ অ্যানাদার ফ্যাক্টর। ডিউরেশন অফ দ্য ট্রিটমেন্ট, কতদিন রাখবে সেটাও একটা পয়েন্ট। এখানে দেখো যে টেম্পারেচারের পয়েন্টটা আমি এখানে বলেছিলাম এখান থেকে, দ্যাট ইজ দ্য সোর্স। এই বিষয়গুলো মাথায় রাখতে পারো, এই বিষয়গুলো মাথায় রেখে এই পেপারটার কিছুটা তোমরা পড়তে পারো, তোমাদের জন্য অনেক ভালো হবে। বিভিন্ন ছবি দেওয়া আছে যে কিভাবে আমরা রাখতে পারি স্টকগুলো করে। আচ্ছা, এই রিলেটেড কারো কোনো প্রশ্ন? এতদূর যেতে হবে না, তোমরা তোমাদের এগুলো পড়তে হবে না, পড়তে হবে না বলতে বলছি যে তোমাদের এগুলো দরকার নেই, কিন্তু জাস্ট তোমরা জানার জন্য যাদের ইচ্ছে হয় তারা দেখতে পারো কি কি হতে পারে, অ্যানুয়াল রেসপন্স কি হতে পারে, কি কি কারণে আমরা দিয়ে থাকি, হেলথ অ্যান্ড প্রোডাকশনে কি ফাংশন হতে পারে। না, এটা এখান থেকে কিন্তু তোমাদের থিওরিটিক্যাল প্রশ্ন আসবে, থিওরি এক্সামিনেশনে। ঠিক আছে, এটা ছিল ইউরিয়া ট্রিটমেন্ট অফ স্ট্রয়ের ওভারঅল। এখন যদি আমরা এটাকে স্টপ করি, আমরা আবার আমাদের ওই এতে যাই, তাহলে আমাদের নেক্সট আসছে যেটা ট্রিটমেন্ট অফ স্ট্র উইথ ইউরিয়া অ্যান্ড মোলাসেস। এখন ইউরিয়া অ্যান্ড মোলাসেস, মোলাসেস সম্পর্কে ইউরিয়া ট্রিটমেন্ট অফ স্ট্র যদি তোমরা বুঝে থাকো সম্পূর্ণ, তাহলে আমার ধারণা মোলাসেস সম্পর্কে তোমাদের আমার এত ডিটেলস বলার কিছু নেই এই প্রসিডিউরটা সম্পর্কে। আমি আশা করি তোমরা সবাই ওইটা বুঝেছো। এখন শুধু আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে মোলাসেস জিনিসটা। ঠিক আছে, তাহলে মোলাসেসটা কি? মোলাসেস হচ্ছে একটা থিক ভিসকাস, কি বলতে পারি, চকলেট কালার অর ভেরি ডার্ক কালার লিকুইড অর সেমি লিকুইড বা সেমি সলিড প্রোডাক্ট কন্টেনিং হাই কনসেন্ট্রেশন অফ, কোন ধরনের কার্বোহাইড্রেট থাকবে বলো তো? soluble carbohydrates এবং minerals containing other materials also. তাহলে মোলাসেস হচ্ছে একটা thick, viscous, dark colored liquid product that contain or that is very rich in soluble carbohydrates and minerals. That's why we prefer to use that soluble carbohydrate to treat our straw with urea. ঠিক আছে, তাহলে কেন করছি আমি, যে মোলাসেস হচ্ছে, যেহেতু আমরা জানি যে ইউরিয়া আমাদের স্ট্রয়ের মধ্যে কি থাকছে না, আমাদের স্ট্রতে কিন্তু সলিউবল কার্বোহাইড্রেট বা স্টার্চ যেটাকে আমরা বলি, এটা কিন্তু নাই বললেই চলে, একদম খুবই কম, সিপিও খুবই কম, কিন্তু আমরা এটাকে দেই। এই যে দেই কেন, যেন পেট ভরানোর জন্য, একদম বাংলায় ভাষা বলে যে আমরা অ্যানিমেলকে দেই যেন অ্যানিমেলের পেট ভরে, এই ভলিউমটা অ্যানিমেলের এই ভলিউমটা মেনটেন করার জন্য আমরা মূলত স্ট্রটাকে দিচ্ছি। তাহলে অবশ্যই আমরা চেষ্টা করি স্ট্রয়ের গুণাবলী বাড়ানোর জন্য, তাহলে আমরা সিপি বাড়াতে পারি। আমাদের যেটা মূল টার্গেট, যে কার্বোহাইড্রেট রিচ করা যেন এনার্জি পায় এবং প্রোটিন রিচ করা, সিপি রিচ করা যেন প্রোটিনটা পায়, এটা তো তাদের মেইন টার্গেট, তাই না? আমরা যখন এনিমেলকে রিয়াক্ট করি কার্বোহাইড্রেট প্রোটিন, তাহলে প্রোটিন আমরা বাড়াতে পারি ইউরিয়া দিয়ে ট্রিটমেন্ট করে, নন প্রোটিন নাইট্রোজেনে। তাহলে সলিউবল কার্বোহাইড্রেট আমরা কোনটা দিয়ে আমরা বাড়াতে পারি? তখন মোলাসেস খুবই অ্যাভেলেবল আমাদের দেশে, এবং আমরা সেটা হিউম্যান কনজাম্পশনের জন্য কিন্তু ইউজ করি না, ইউরিয়া কিন্তু আমরা ইউজ করি না। তাহলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হয়, যখন আমরা এনিমেলের জন্য কোনো কিছু করি, যেন সেটা হিউম্যানের সাথে কম্পিটিশন না করে। নন রুমিনেন্টের ক্ষেত্রে একটা মূল প্রবলেম কি হয় বলতো, তাদের যে ফিডিং প্যাটার্ন সেটা অনেকটা রুমিনেন্ট অর্থাৎ আমাদের হিউম্যান বিং এর সাথে কিন্তু কম্পিট করছে। হুইট দিচ্ছি আমরা, হুইট আমরা খাচ্ছি, মেজ দিচ্ছি, এখন মেজও কিন্তু আমরা খাচ্ছি। এই যে কম্পিটিশন, সেজন্যই কিন্তু প্রাইসও অনেক বেশি থাকছে। এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে, এই জিনিসগুলো অ্যাভয়েড করাটা আমাদের জন্য খুবই জরুরি। তাহলে এখন মোলাসেস কিন্তু আমরা অ্যাড করছি এই পারপাসে, যে মোলাসেস দিয়ে আমরা সলিউবল কার্বোহাইড্রেটের পোর্শনটা বাড়িয়ে দিচ্ছি, নাথিং এলস। এবং সেই সাথে কিন্তু মোলাসেস আমরা জানি রিচ ইন মিনারেলস। ঠিক আছে, তাহলে একই আমাদের দুইটা ফাংশন হলো, আমাদের সলিউবল কার্বোহাইড্রেটও বাড়লো, মিনারেলও বাড়লো। সেই দুইটা পারপাসের জন্য আমরা মোলাসেস দিয়ে ট্রিটমেন্ট করে থাকি। দেখো এখানে কি লিখেছে আমি প্রিন্সিপালে, the basic principles for the preparation of urea molasses straw is more or less same of that of urea treated straw। আমি আগেই বললাম, কিন্তু
পরীক্ষার খাতায় যখন লিখবে, পরীক্ষার খাতায় আমি প্র্যাকটিক্যাল খাতায় লিখছিলাম, প্র্যাকটিক্যাল খাতায় যখন এটা লিখবে এভাবেই লিখতে পারো, কারণ অলরেডি এক্সপেরিমেন্ট 3-তে তুমি প্রিন্সিপালটা লিখে দিলে। পরীক্ষার খাতায় লিখলে কিন্তু আবার হবে না, পরীক্ষার খাতায় তোমাকে এটার প্রিন্সিপাল আসলে ইউরিয়ার প্রিন্সিপালটুকুও কিন্তু তোমাকে লিখতে হবে গুছিয়ে এটার সাথে কম্বাইন করে। But in this process is a fixed amount of molasses is added. This molasses not only increase the palatability of the straw but also supply easily soluble sugar. Soluble sugar না বলে তোমরা soluble carbohydrate বলবে। It also stimulates the rumen microbial population. Thus the digestibility of the enzyme straw is fairly increased. In this preparation, the urea molasses straw, the addition of urea percentage is lower than that of the urea treated straw because in this process there is less chances of for the loss of urea as ammonia due to the viscous nature of the molasses. বুঝতে পেরেছো নিশ্চয়ই যে এখানে ইউরিয়ার পরিমাণটা আমরা কম দেই, কারণ ইউরিয়া এখানে লস হওয়ার পসিবিলিটি কম থাকে, কারণ ইউরিয়াটা শুধু ওয়াটারের সাথেই যাচ্ছে না, ইউরিয়াটাকে আমরা দিচ্ছি মোলাসেসের সাথে। আমি আগেই বলেছি মোলাসেসটা খুবই ভিসকাস একটা সাবস্টেন্স, যেটা স্ট্রয়ের গায়ের সাথে কিন্তু লেগে থাকবে এবং ইউরিয়াটাকেও লেগে থাকতে সাহায্য করবে। সেজন্য এই কথাটা এখানে মূলনীতিটাতে এখানে বলা আছে। অবজেক্টিভস এটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, এটা এখানে বোঝার কিছু নেই। যেখানে শুধু আমি একটা কথা বলি, যেখানে এসেনশিয়াল এনার্জি মাইক্রো অর্গানিজমের জন্য ইনক্রিজ করবে যখন তুমি মোলাসেস দিবে, তো তার মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিও এখানে কিন্তু বেড়ে যাবে, কারণ মাইক্রোবস তাদের নিজের খাবারের হিসেবে কিন্তু সলিউবল কার্বোহাইড্রেটটা পেয়ে যাচ্ছে। এটা মাইক্রোবসের জন্য একটা বেনিফিট। এখন দেখো এই যে কম্পোজিশন এখানে দেখো স্ট্র দেওয়া আছে 100 কেজি আগের মতোই। এখানে দেখো ইউরিয়া কিন্তু 1 কেজি কম দেওয়া হয়েছে, কারণ আমি বললাম যে ইউরিয়াটাকে স্ট্যান্ডার্ড করে দেওয়ার কারণ হচ্ছে বিভিন্ন রিসার্চের মাধ্যমে স্ট্যান্ডার্ড করা। এখানে ইউরিয়া দেওয়া হয়েছে 3 কেজি, কারণ এখানে আগেই বলা হলো মূলনীতিটাতে যে এখানে ইউরিয়া লস হওয়ার সম্ভাবনা কম। মোলাসেস 10 কেজি দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন দেখো এক্সপেক্টেড রেজাল্ট কি হতে পারে। ডায়ামিটার আগেও আমরা দেখেছি, সিপি অ্যাজ ইউজুয়াল 5 থেকে 6 বা 6 থেকে 7 এর বেশি পারবে না। ডাইজেস্টিবিলিটি 40 to 45%, এখানে 60 to 65%। এখানে আমরা যদি তোমাদেরকে দেখাতে পারতাম যে সলিউবল কার্বোহাইড্রেটের পরিমাণ কতটুকু বাড়লো ট্রিটমেন্ট করার পর, তাহলে ভালো হতো, কিন্তু নর্মালি আমরা যেটা করতে পারি না, সেজন্য এটাতে আমরা যাইও না। আমরা জাস্ট এই পর্যন্ত ডায়ামিটার বা সিপিটাই তোমাদেরকে করতে বলি। অ্যাকচুয়ালি এইটার ক্ষেত্রে আমরা বলিও না, আমরা যেটা বলি ইউরিয়া ট্রিটমেন্ট অফ স্ট্র যখন করবে তখন আমরা বলি সিপিটা বের করে নিতে, তাহলেই না এরপরে আর সিপিটা বের করতে হয় না, বের করার প্রয়োজন পড়ে না। কনক্লুশন, অবজারভেশন এন্ড কমেন্ট। এখন অবজারভেশন যদি আমি বলি তোমাকে, আমি জাস্ট তোমাদের কমন সেন্সর হিসেবে জিজ্ঞাসা করি যে তোমার সামনে রাখা থাকলো ইউরিয়া ট্রিটেড স্ট্র, আরেকটাতে রাখা থাকলো ইউরিয়া ট্রিটেড স্ট্র উইথ মোলাসেস। এখন অবজারভেশন তোমাদের কি হতে পারে, কি কি অবজার্ভ করবে বলো তো, একজন বলো তো কি অবজার্ভ করবে প্রথমে। ম্যাম ইউরিয়া এন্ড মোলাসেস ট্রিটমেন্ট, এটা হ্যাঁ তোমার সামনে ধরো দুইটাই রাখা আছে, ইউরিয়া দিয়ে স্ট্র ট্রিটমেন্ট করে রাখা আছে সেই স্ট্র, আবার তার সাথে মোলাসেস দিয়ে ট্রিটমেন্ট করা স্ট্র রাখা আছে। এখন তুমি কি অবজার্ভ করবে এই দুইটার মধ্যে? আমি যদি বলি এখানে তুমি অবজারভেশন গুলো বলো, তুমি কি বলতে পারো, তোমার কি আইডিয়া বলো আমাকে। দুটোর অ্যাপিয়ারেন্সে পার্থক্য হতে পারে। হ্যাঁ কি হতে পারে এখন বলো, তোমার পয়েন্ট আমি ধরে নিলাম অ্যাপিয়ারেন্স, এক্স্যাক্টলি অ্যাপিয়ারেন্সের পার্থক্য হবে। কি হতে পারে বলে তোমার মনে হয়, যেহেতু তুমি দেখোনি কাজে তোমার ওভাবে আসবে না, কিন্তু এই যে তুমি কথাগুলো আমার শুনলে এখান থেকে তোমার কি ধারণা হয়? ম্যাম মোলাসেস এর কালার যেটা ওইরকম ইউরিয়ার সাথে মানে স্ট্রর সাথে এই অ্যাপিয়ারেন্সটা, অর্থাৎ ইউরিয়া দিয়ে ট্রিটমেন্ট করলে ইয়েলোইশই থাকবে তাই না, বা একটু একটু হয়তো ডার্ক হতে পারে, ডার্ক ইয়েলো হতে পারে বা একটু হতে পারে, কিন্তু মোলাসেস দিয়ে ট্রিটমেন্ট করলে কি হবে, স্ট্রয়ের কালারটা ডার্ক ব্রাউন কালারই হয়ে যাবে তাই না। যখন মোলাসেস দিয়ে আমরা অ্যাড করবো মোলাসেসের কালারটা সেখানে কিন্তু ট্যাগ হয়ে যাবে। আর ইউরিয়া ট্রিটেড করলে যে কালারটা হবে তার চেয়ে খুব বেশি ডার্কার হবে যখন মোলাসেস দিয়ে তুমি ট্রিটমেন্টটা করবে। এটা হচ্ছে তুমি চোখে দেখে যেটা বুঝলে। দেন কি তুমি অবজার্ভ করবে, দেন কি তুমি চেক করার চেষ্টা করবে, অ্যাপিয়ারেন্সের পরে কি চেক করবে। এটা
গুরুত্বপূর্ণ পয়েন্ট। স্মেল স্মেল, এক্স্যাক্টলি, স্মেল অর্থাৎ এটাকে আমরা, হ্যাঁ স্মেল অর্থাৎ একটা প্লিজেন্ট অ্যারোমা আসবে যখন মোলাসেস দিয়ে স্ট্রটাকে ট্রিটমেন্ট করা হয়। হ্যাঁ, প্লিজেন্ট অ্যারোমা, একটা সুইট সুইট স্মেল, একটা সুইট স্মেল আমরা যদি বলি যে গন্ধটা সুইট একটা স্মেল আসে আমরা যখন সেটা গন্ধটা নিতে চাইবো। অন দ্য আদার হ্যান্ড শুধুমাত্র ইউরিয়া যখন করবে তখন কিন্তু সেটা আসবে না, খুবই লাইট একটা একটা পানজেন্ট হবে না। পানজেন্ট হলে আবার সমস্যা, পানজেন্ট হয়ে যাবে কখন, অর্থাৎ ঝাঁঝালো হয়ে যাবে যদি সেটা টক্সিক হয়ে যায় বা যদি সেটা বেশি ফার্মেন্টেড হয়ে যায়। হ্যাঁ, তখন কিন্তু টক্সিক বা একটা পানজেন্ট ঝাঁঝালো গন্ধ আসবে, সেটা আসবে না যদি ভালো হয়, কিন্তু একটা অ্যামোনিয়া রিলেটেড একটা স্মেল কিন্তু আসবে। কিন্তু মোলাসেস দিয়ে করলে কিন্তু অ্যামোনিয়ার স্মেলটা চাপা পড়ে যাবে, মোলাসেসের যে স্মেলটা, একটা যে সুইট অ্যারোমাটা সেটা তোমরা পাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে অবজারভেশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই পয়েন্টগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। তোমাদের ক্ষেত্রে পরীক্ষায় ভাইবা বোর্ডে যখন জিজ্ঞাসা করা হয়, তোমাদের সামনে দেয়া হয় বিষয় স্ট্রগুলো, তোমরা বলতে পারো না বা তোমরা বুঝতে পারো না, তোমরা খেয়ে হারায় ফেলো যে কি বলবো এখান থেকে। তো এই দুইটা পয়েন্ট কিন্তু ফার্স্ট, এই দুইটা পয়েন্ট বলতে হবে। তোমরা কেমিক্যাল কম্পোজিশনে চলে যাও প্রথমেই, কিন্তু না, কেমিক্যাল কম্পোজিশন না যে সলিউবল কার্বোহাইড্রেট এটাতে বেশি এটাতে কম, এগুলো তো পরের কথা, এগুলো তো তুমি চেক করবে তারপরে সেটা পারবে, কিন্তু এগুলো পরের কথা, এগুলোতে যাওয়া যাবে না। প্রথমেই ওই দুটো পয়েন্ট তোমাকে বলতে হবে। অলরেডি দেখি 54 বেজে গেছে। শাওন আছো? শাওন শুনতে পাচ্ছ? তুমি দাও। বলো, এটা দিয়ে যে ট্রিটমেন্ট করা হলো, এক্ষেত্রে কারো কোনো জিজ্ঞাসা আছে তোমাদের? ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। ম্যাম আমরা বলছি যে মোলাসেস দিয়ে ট্রিটমেন্ট করলে আমার সলিউবল কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়ছে, আবার একই দিকে স্মেলটা প্লেসেন্ট হবে, যার কারণে ফিড ইনটেকটা বাড়তে পারে। আবার সলিউবল কার্বোহাইড্রেট বাড়ানোর কারণে কি আমার এনিমেল মানে অল্প খেলে পেট ভরবে এরকম কিছু? না, অল্প খেলে এরকম কিছু এটা হবে না। হ্যাঁ, এটা হয় না, কারণ দেখো সলিউবল কার্বোহাইড্রেট তুমি কতটুকুই বা দিচ্ছ। একটা হচ্ছে যে পেট ভরানোর মতো কনসেন্ট্রেট ফিড তুমি তৈরি করে দিচ্ছ, সেটার মধ্যে যে ফর্মে থাকবে সলিউবল কার্বোহাইড্রেট, এখানে কিন্তু মোলাসেসের মধ্যে যে সলিউবল কার্বোহাইড্রেটটা যাচ্ছে সেটা কিন্তু ওয়াটারের সাথে ডিসলভ হয়ে জাস্ট স্ট্রয়ের গায়ে লেগে যাচ্ছে, বাড়ছে কিছু তো বাড়ছে। সরি, এখানে তুমি যেটা বললে সেটা হবে না। হ্যাঁ, সেটা বললে কথাটা ওই ফর্মে যাবে না, ওই পর্যন্ত যাবে না। সলিউবল কার্বোহাইড্রেট বাড়ছে, সেখানে সে এনার্জি বেশি পাচ্ছে, অবশ্যই তার এটা ইনটেকটা বেশি হবে বা তার খেতে ভালো লাগবে, কিন্তু যে ফর্মে তুমি কথাটা নিয়ে আসছো ওই ধরনের কোনো সাইন্টিফিক প্রুফ কিন্তু নেই যে ফিডের পরিমাণ আমার কম লাগবে কারণ সলিউবল কার্বোহাইড্রেট বেড়ে যাচ্ছে, এই ধরনের কোনো সাইন্টিফিক প্রুফ কিন্তু নেই। ম্যাম তাহলে তো আমার আমি স্ট্রকে শুধুমাত্র ইউরিয়া দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, এখানে চলে মোলাসেসের স্পেসিফিক মানে কি জন্য আমরা মোলাসেসটাকে অ্যাড করব ইউরিয়ার পাশাপাশি, যেহেতু মোলাসেসের আমার এক্সট্রা একটা কস্ট আসবে? সেটা পারপাস কিন্তু আমি বললাম তোমাকে, সলিউবল কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়ছে কারণ তুমি যখন এনিমেলকে, তোমার সাপোজ তুমি এনিমেলকে কিছুই খাওয়াতে পারছো না, শুধুমাত্র তুমি স্ট্র খাওয়াচ্ছ, তুমি কনসেন্ট্রেট দিচ্ছ না, যেটা আমরা দেও না, আমরা হয়তো খুব বেশি হলে আমরা ভুসি দিচ্ছি, খুব বেশি হলে আমরা কিছু খাবার দিয়ে দিচ্ছি, আমাদের বাড়ির উচ্ছিষ্ট খাবার দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে এনিমেল কি পাচ্ছে, তোমার এনিমেল কি পাচ্ছে এখান থেকে বলো? তুমি ওখানে স্ট্রয়ের কম্পোজিশন তুমি যদি জানো তাহলে তুমি বুঝতে পারছো যে এখানে কার্বোহাইড্রেটের কি অবস্থা, প্রোটিনের কি অবস্থা। তাহলে তুমি যে ট্রিটমেন্ট করবে সেই ট্রিটমেন্টের তো একটা বেনিফিট থাকতে হবে। ইউরিয়া দিয়ে করলে তুমি কেন করছো, যে নন প্রোটিন নাইট্রোজেন তুমি সাপ্লাই করে দিচ্ছ যেটা গুড কোয়ালিটি প্রোটিনে কনভার্ট হবে। তো প্রোটিন তো সব না, সেটার সাথে এনার্জিও তো লাগবে, প্লাস হচ্ছে অ্যাকসেপ্টেবল হতে হবে। অনেক সময় অ্যামোনিয়াটার কারণে এনিমেল সেটাকে সরাসরি অ্যাকসেপ্ট নাও করতে পারে, প্রথমে কিন্তু অ্যাকসেপ্ট নাও করতে পারে, যদি বেশি স্ট্রং স্মেল চলে আসে এনিমেল সেটাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। এবং এটা কিন্তু যখন ইউরিয়া দিয়ে ট্রিটমেন্ট করলে সেটা কিন্তু প্যালাটেবিলিটি খুব বেশি বাড়লো না, কারণ এটার মধ্যে আলাদা কোনো সুইটনেস নেই, আলাদা কোনো সলিবিলিটি নেই, জাস্ট সফট করে দিলে কিছুটা ডিজলভ হলো, কিছুটা নরম হলো, নরম হওয়ার কারণে প্যালাটেবিলিটি বাড়লো। যেখানে যদি তুমি মোলাসেস অ্যাড করো তাহলে মোলাসেসের যে নিজস্ব গুণাবলী, অর্থাৎ এটার যে নিচের হাই সলিউবল কার্বোহাইড্রেট আছে সেটা তুমি এনিমেলকে সাপ্লাই করতে পারছো, এটা কিন্তু কস্ট কম তুমি যদি আলাদা কনসেন্ট্রেট কিনে দিতে চাও তার থেকে। অ্যাট দ্য সেম টাইম সে কি করছে, তার মধ্যে মিনারেলও কিন্তু রয়েছে, তুমি এনিমেলকে সেই সাথে মিনারেলও সাপ্লাই দিতে পারছো,
সেটা হচ্ছে প্লেজেন্ট একটা অ্যারোমা আছে, যার কারণে শুধুমাত্র ইউরিয়া দেওয়ার ফলে তোমার যে অ্যারোমার যে প্রবলেমটা হতো, অ্যানিমাল অ্যাকসেপ্ট করতো না, সেই প্রবলেমটা তোমার থাকছে না, অ্যানিমালটার প্যালাটেবিলিটি বেড়ে যাচ্ছে। এই সবগুলো কারণেই তো তুমি মোলাসেস অ্যাড করবে। এটা তো মোলাসেসের বেনিফিট কম্পেয়ার উইথ দ্য অনলি ট্রিটমেন্ট উইথ দ্য ইউরিয়া। তুমি তো সলিবল কার্বোহাইড্রেট সাপ্লাই করছো, কিন্তু তোমার প্রশ্নটা ছিল যে এটা দিয়ে কি ফুলফিল হবে কিনা। বিষয়টা হচ্ছে ফুলফিলের বিষয়টা হচ্ছে অন্যরকম। ফুলফিলের বিষয়টা কিন্তু তখন তোমার এনিমেলের রিকোয়ারমেন্ট অনুযায়ী ততটুকু সলিবল কার্বোহাইড্রেট তুমি এনিমেলকে দিতে পারছো কিনা, তখন তোমার প্রশ্নের আনসারটা আসবে ফুলফিল হচ্ছে কিনা শুধুমাত্র ওই মোলাসেসটুকু দিয়ে। কিন্তু মোলাসেস যদি তুমি না দাও তাহলে তো আরোই ফুলফিল হচ্ছে না, হবে কি? তোমার প্রশ্নের আনসার কি তুমি পেয়েছো, মানে তুমি বুঝতে পেরেছো জি ম্যাম। কনফিউশনটা কোথায়? তোমার কনফিউশন জি। আমার মনে হচ্ছে না আজকে আমরা মোলাসেস ব্লগ শুরু করে শেষ করতে পারবো। আমার এই ইন্টারনেটের সাউন্ডের ইন্টারাপ্টের কারণে এটা হলো, এটা শেষ করা যায়। টার্গেট পয়েন্ট শেষ না হলে প্রবলেম। আচ্ছা যাই হোক, আমরা আরেকটা ক্লাসে পড়বো। তাহলে এই যে ইউরিয়া মোলাসেস এবং ইউরিয়া মোলাসেস স্ট্র আমি পড়ালাম, এটা দিয়ে ইউরিয়া পড়ালাম, এটা দিয়ে কারো কোনো প্রশ্ন বা কারো কোনো কনফিউশন, আমি তোমাদেরকে ডকুমেন্টস দিলে তোমরা আরো সেটা থেকে ক্লিয়ার হয়ে যাবে। শুনে বা পড়লে ক্লিয়ার হবে। যদি না থাকে আমরা আজকে আর ইউরিয়া স্ট্র মোলাসেস মিনারেল ব্লক আমরা শুরু করবো না, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে পড়বো ওটা। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো বলো ম্যাম বলো। ম্যাম মানে আমি গ্রামে শুনেছিলাম যে হচ্ছে ল্যাকটেটিং অ্যানিমেলকে মোলাসেস খাওয়ালে মিল্ক প্রোডাকশন কমে যায়, এটা আসলে কি ঠিক? এটা আসলে অনেক ক্ষেত্রে রিসার্চে পাওয়া গেছে। যখন আমি ইউরিয়া স্ট্র ট্রিটমেন্ট আমি বললাম, আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে পেকটিন রেডিমেড খাওয়াতে হয় না, 6 মাসের কম খাওয়াতে হয় না, ল্যাকটেটিংটা আমি উল্লেখ করিনি ওখানে। কিন্তু কমে যায় কিনা এই ধরনের সায়েন্টিফিক পেপার আমি নিজে স্টাডি করিনি। তুমি যখন বললে আমি এটা সার্চ করবো যে সায়েন্টিফিক কোনো এটার এভিডেন্স আছে কিনা। তবে আমরা এটা দিই না কেন জানো? ইউরিয়া থাকার কারণে। নর্মালি যখন আমরা ইউরিয়া দিয়ে মোলাসেস দিয়ে স্প্রে করি, অনেক সময় গ্রামে কিন্তু মোলাসেস এমনি জলের সাথে গুলায় খাওয়ায়, দেখছো কি কখনো? জলের সাথে মোলাসেস গুলাই দিয়ে এটা কিন্তু এনিমেলের ওটার মধ্যে ভুসি দিচ্ছে বা ওটার মধ্যে আরো কিছু দিচ্ছে, দিয়েই কিন্তু এনিমেলকে খাওয়াচ্ছে। তো খাওয়াতে আমি দেখেছি, আমি জানি, কিন্তু ল্যাকটেটিং এনিমেলকে খাওয়ালে মিল্ক প্রোডাকশন কমে যায়, এই ধরনের সায়েন্টিফিক এভিডেন্স অনেক ক্ষেত্রে দেখা যায় যে কমে যায়। কিন্তু শুধুমাত্র মোলাসেস খাওয়ানোর কারণেই কমে যায় কিনা এটা আমি তোমাকে পরের নেক্সট ক্লাসে আমি সার্চ করে তোমাকে বলবো যে এই ধরনের কোনো এভিডেন্স আছে কিনা, যেহেতু শোনার Okay. কথা আমার জানা নেই। আচ্ছা নোট ডাউন করে রাখলাম। সবার হয়েছে? তোমাদের সবার আশা করি হয়েছে অ্যাটেন্ডেন্স দেয়া?